আজকে আমরা লোটাস ইটারের লাইন বাই লাইন এক্সপ্লেনেশন শুরু করব। দেখো, লোটাস ইটার নিয়ে প্রথমে একটা পার্ট বানানো আছে যেখানে বলা আছে তোমার লোটাস ইটার কেন বলা হয়েছে, গল্পটার নাম, লোটাস ইটারের অর্থ, এবার ইন্ট্রোডাকশন, হিস্ট্রি, টাইটেল সমস্ত কিছু বলা আছে এবং ক্যারেক্টারগুলো সম্পর্কে একটু একটু বলেছিলাম, তাই তো? ওখানে আমি বলেছিলাম যে উইলসন, টমাস উইলসন বলে একজন ক্যারেক্টার আছে। তারপরে তোমার উইলিয়াম সমারসেট মমের যে লেখার স্টাইল, সেই সম্পর্কে বলেছিলাম 1 নাম্বার পার্টে। ওকে, আজকে এবার আমরা মানে আগে যেটা বলেছি সেগুলো আর রিপিট করছি না। কোথায় কবে পাবলিশ হয়েছিল, 1940-এর কালেকশনে, দ্য মিক্সচার অ্যাজ বিফোর। যাই হোক, একজনের জীবনের কাহিনী নিয়ে, মানে জন এলিংহ্যাম ব্রুকস, ওকে নিয়ে এই গল্পটা মেনলি বেস্ট, বুঝতে পারলে? তাহলে এইবার একদিকে আমরা যেমন আর্মস অ্যান্ড দ্য ম্যান চলছে আমাদের পড়া, আবার দ্য গিফট অফ দ্য ম্যাজাই ওটাও শুরু করেছিলাম ক্রিস্টমাস ডেতে, এবং আজকে লোটাস ইটারটা একটু আমরা আলোচনা করে নেবো, ঠিক আছে? তোমাদের সব সময় তো আর সব রকম একই পড়া ভালো লাগে না, যার যখন মনে হবে, যেটা মনে হবে, যে টপিক মনে হবে, সে তখন সেটাও দেখে নেবে। তাহলে দেখো, উইলিয়াম সমারসেট মমের লোটাস ইটার, ঠিক আছে? এবার কি বলছে লেখক, প্রথমেই কিছুটা ইন্ট্রোডাকশন দেবে, কিছুটা একটা তোমার একটা ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ, যেমন প্রাইড অ্যান্ড প্রেজুডিস আমরা দেখেছিলাম, ঠিক আছে? একটা ইউনিভার্সাল ট্রুথ লাইন দিয়ে আরম্ভ করেছে, ঠিক সেই রকমই বলছে। দেখো, মোস্ট পিপল, তাহলে লেখক এখানে বলছে, জানেন তো, বেশিরভাগ মানুষজনই, দ্য ভাস্ট মেজরিটি ইনফ্যাক্ট, কমা দিয়ে তিনি ব্যাপারটাকে আরও স্পষ্ট করলেন। ভাস্ট মেজরিটি, ভাস্ট মানে বিশাল, আর মেজর বলতে গেলে মেন পার্টটা আর কি, মেন ভাগটা। তাহলে লেখক আরো জোর দিয়ে বলছে, প্রথমে বললো বেশিরভাগ মানুষজন, আসলে বেশিরভাগই, ঠিক আছে, একদম 99% মানুষ লিড দ্য লাইভস দ্যাট সার্কামস্ট্যান্সেস হ্যাভ থ্রাস্ট আপন দেম। তাহলে কি বলছে, বেশিরভাগ মানুষ এই জীবন যাপন করে, লিড করে, জীবন যাপন করে, একটা চলে আর কি, জীবনের পথে চলে, জন্ম থেকে মৃত্যু অবধি চলে, যেটা তাদেরকে পরিস্থিতি তাদের উপর চাপিয়ে দেয়। থ্রাস্ট আপন মানে কি, কারোর উপর চাপিয়ে দেওয়া, থ্রো করা, জোর করে চাপিয়ে দেওয়া, ঠিক আছে? তাহলে বলছে বেশিরভাগ মানুষ, দ্য ভাস্ট মেজরিটি ইনফ্যাক্ট, তাহলে সেই বেশিরভাগের বলতেও একদম সেই 100 জনের ভেতরে হয়তো 2-1 জন ব্যতি রেখে, তারা কি করে, যে পরিস্থিতি তাদেরকে যে লাইফটা উপহার দেয়, বা যে লাইফটা জোর করে অভিশাপের মতো চাপিয়ে দেয়, সেই লাইফটাকে স্পেন্ড করতে আমরা বাধ্য হই, তাই না? অ্যান্ড দো, কিন্তু যদিও, তারপরে কি বলেছে দেখো, সাম রিফাইন, তাহলে কি বলছে, যদিও কোনো কিছু মানুষ আর কি রিফাইন, রিফাইন মানে কেউ কেউ কান্নাকাটি করে, দুঃখ করে, যে ছি ছি ছি, আমার লাইফটা এরকম কেন হলো, আরো ভালো হতে পারতো, ইত্যাদি ইত্যাদি। তাহলে কি বলছে, লুকিং আপন দেম সেলভস। এইবার মানে যে সিমিলিটা ব্যবহার করেছে উনি, ওই যে উপমাটা ব্যবহার করেছে, সেটা দেখো কি বলছে, লুকিং আপন দেম সেলভ অ্যাজ রাউন্ড পেগস ইন স্কোয়ার হোলস। তাহলে কি বলছে, একটা স্কোয়ার হোলস মানে এগুলো জানো তোমরা, তাহলে একটা তোমার চতুষ্কোণ বা যে কোনো গোল, সার্কেল, হোলস যাই হোক না কেন, তাহলে একটা গর্ত, একটা গর্তে একটা পেগ মানে কি, পেগস মানে একটা খুঁটি যাকে বলা হয়, ঠিক আছে? একটা মোটা কাঠিকে গুজিয়ে দেওয়া হলো আর কি। তাহলে কি বলছে, লুকিং আপন দেমসেলভ অ্যাজ রাউন্ড পেগস ইন স্কোয়ার হোলস। তাহলে কিছু মানুষ যারা নিজের জীবনটাকে, মানে তোমার পরিস্থিতি যেটা চাপিয়ে দেয় সেটা মেনে নিতে পারে না, তাদের কাছে জীবনটা কেমন হয়, যেন কোনো একটা গর্তের খুঁটি দিয়ে যেমন সে কলুর ঘানি টানা হতো, ঠিক আছে, গরুটা চারিদিকে চারিদিকে ঘুরতো গোল 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 করে সেই খুঁটিটাকে কেন্দ্র করে, মানুষটাও মনে করে আমিও বোধহয় সেই কলুর ঘানি টানার গরুর মতো, ঠিক আছে, যে একটা গর্তের চারিদিকে তোমার একটা খুঁটিকে কেন্দ্র করে ঘুরিয়ে যাচ্ছি, ঠিক আছে? অ্যান্ড থিঙ্ক দ্যাট ইফ থিংস হ্যাড বিন ডিফারেন্ট, এবং এইটাও ভাবে যে যদি জীবনটা আর একটু ভালো হতো, যে এই সমস্ত জিনিসপত্রগুলো যদি আর একটু ভালো হতো, ঠিক আছে, এ মাচ বেটার শোয়িং বলেছে। দেখো, দ্য গ্রেটার পার্ট অ্যাকসেপ্ট দেয়ার লট। তাহলে, এবং যেটা যদি তোমার দ্য গ্রেটার পার্ট মানে কি, তারা জীবনটাকে এই যে ভালো হতো এইসব মানে করতে করতে যেটুকু ভালো লাগে মোটামুটি, দ্য গ্রেটার পার্ট মানে দুঃখের জীবনের মধ্যেই যেটুকু ভালো সেটুকু তারা অ্যাকসেপ্ট করে নেয়, দেয়ার লট, সেই ভাগ্যটাকে তারা গ্রহণ করে নেয়। ইফ নট উইথ সেরেনিটি, তাহলে কি, প্রসন্নতার সঙ্গে যদি না হয়, মানে ভগবান বা ঈশ্বর কোনো একটা লাইফ আমাদেরকে দিল, সেটা আমরা যদি প্রসন্নতার সঙ্গে, ভালো যদি লাইফ না হয়, ঠিক আছে, সেটা তো আমরা প্রসন্নভাবে গ্রহণ করতে পারি না, তখন মনে খুঁতখুঁতি তৈরি হয়, যে ছ্যা 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 ছ্যা, কি লাইফ রে ভাই, এইরকম। তাহলে বলছে দেখো, প্রসন্নতার সঙ্গে গ্রহণ না করলেও অ্যাট অল ইভেন্টস উইথ রেজিগনেশন, রেজিগনেশন মানে কি,
কোনো জায়গা থেকে চলে আসা, কোনো জায়গা থেকে প্রত্যাখ্যান করা, যেমন রিজাইন দেওয়া, ঠিক আছে, চাকরি ছেড়ে দেওয়া, বরখাস্ত করা। তাহলে কি বলছে, তখন আমরা কি করি, অ্যাট অল ইভেন্টস উইথ রেজিগনেশন, সমস্ত ঘটনাতেই ওই বাধ্য হয়ে আর কি, মানে তোমার ঈশ্বরের প্রতি একটা বিতৃষ্ণা নিয়ে, রেজিগনেশনের সঙ্গে, মনে একটা ঘৃণা সঙ্গে সমস্ত জিনিসগুলোকে আমাদের তখন গ্রহণ করতে বাধ্য হতে হয়। দে আর লাইক ট্রেন কার্স, আরও একটা উপমা দিল, দেখো কি বলছে, ট্রেন কার্স, বাচ্চাদের যে ছোট ছোট ট্রেনের খেলনাগুলো দেখো নি, তারা সেই রকম, জানো তো, যাদের মানে তোমার পরিস্থিতি যে জীবনটা উপহার দিয়েছে সেইটা যারা মেনে নিতে না পারে, তাদের কাছে জীবনটা, তারা আর কি জীবনের কাছে অনেকটা সেই খেলনা ট্রেন গাড়ির মতো, ট্রাভেলিং ফর এভার অন দ্য সেলফ সেম রেলস। তাহলে এমনিতেও ধরে নাও, যে আসল যে ট্রেনগুলো হয়, খেলনা বাদ দাও, প্রথমে ধরে নাও একটা সত্যি করে ট্রেনটা কি করে, সে একটা লাইনের উপরেই কিন্তু তার যেতে হয়, লাইনচ্যুত হলেই অ্যাক্সিডেন্ট, তাই না? এবার সেটাই বলছে যে ট্রাভেলিং ফর এভার অন দ্য সেলফ সেম, সেই একই রেল লাইনের উপর দিয়েই সেই ট্রেনটাকে যেতে হয়, তাই না? এবার বাচ্চাদেরও ছোট ট্রেন, সঙ্গে রেল লাইনও থাকে, ঘুরে ঝিকঝিক 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 করতে করতে খুব ভালো লাগে। সেটাই বলছে যে তারা মনে করে আমরা বোধহয় সেই গরু ছাগল বা ট্রেন কারে, তোমার ট্রেন কার সেই রকম, যে আমাদের একটা লাইনের উপরই ঘুরি 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 মরতে হয়, কোনো জীবনে নতুনত্ব নয়। দে গো ব্যাকওয়ার্ডস অ্যান্ড ফরওয়ার্ডস, তারা খালি পিছনে যায় আবার এগিয়ে যায়, যেমন টেন হয় আপার, তোমার আপ লাইনের টেন, ডাউন লাইনের টেন, সেরকম ব্যাকওয়ার্ডস অ্যান্ড ফরওয়ার্ডস। আবার জোর দিয়ে বলেছে পিছনে যায় এগিয়ে যায় ইনএভিটেবলি, এবং এইটাই তাদের ভাগ্য তাদেরকে মানে তোমার অপরিহার্যভাবে দিয়ে দিয়েছে, ঠিক আছে। টিল দে ক্যান গো নো লঙ্গার, টিল দে ক্যান নো লঙ্গার, এবার যখন একটা মানুষ, যেমন পুরনো ট্রেন, একটা খেলনা ট্রেন পুরনো হয়ে গেল, তখন আর যেতে তো পারবে না, তাই না, খেলাটার হবে না। সেই জন্য বলছে মানুষজন যখন সেই রকমই যখন যেতে আর না পারে আর কি, তখন কি হয়, দে আর সোল্ড অ্যাজ স্ক্র্যাপ আয়রন। স্ক্র্যাপ আয়রন মানে কি, মরচে পড়া লোহা, ঠিক আছে, ভাঙাচুরোর দিকে বিক্রি করে দিলাম 5 টাকা কেজি, এইরকমই আর কি। তোমার বলেছে দেখো যে সেই রকমই যারা একদিন সচল ট্রেন ছিল, এবার যে মানুষগুলো সচল ছিল যখন আর চলতে পারে না, তখন সেই মরচে পড়া তোমার ভাঙাচুরো আয়রনের মতোই 20 টাকা কেজি দরে বিক্রি করে দিতে হয়। সে মানুষগুলোও তাই, তখন তারা কি করে, বসে যায়, ছেলে পিলের উপর ডিপেন্ড করে, তাই না, যদি খেতে দেয় তো ভালো কথা, না হলে অনাহারে মরতে হয়। সেটাই বলছে দেখো, it is not often that you find a man who has boldly taken the course of his life into his own hands. এইবার লেখক ধীরে ধীরে বলবে যে আমি এতক্ষণ ধরে কেন এত নীতিবাক্য ঝাড়ছিলাম, সেটা আমি ফালতু দিইনি, এবার তোমরা বুঝে নাও। বলছে দেখো, কিন্তু কি বলুন তো, যে মানুষটা নিজের জীবনটাকে সাহসের সঙ্গে লড়তে জানে আর কি, যে না, সার্কামস্ট্যান্সেস বা পরিস্থিতি যেটা আমার উপর চাপিয়ে দিয়েছে আমি সেইটা মেনে নেবো না, ঠিক আছে, সেই মানুষটা কিন্তু মশাই দেখার মতো মানুষ হয়। এবং সেই মানুষটাকে এই গল্পের টমাস উইলসন, যার জন্য আমরা আস্তে আস্তে যাকে আমরা জানতে পারবো, when you do it is worthwhile having a look at man। তাহলে কি বলছে, এবং যখন তুমি এইরকম একটা মানুষকে পাবে, শুনবে যে ঈশ্বর হয়তো তাকে আলাদা একটা জীবনে চালিত করতে চেয়েছিল, কিন্তু সে বাধ্য হয়ে ভাগ্যের চাকাটাকে নিজের হাতে নিয়ে নিয়েছে, তখন তো তাকে একবার দেখতে ইচ্ছা হবেই, ওর্থ ওয়াইল, ঠিক আছে, তখন তাকে দেখা একটা অমূল্য সম্পদকে দেখার মতোই আর কি, যে বাবা মানুষটা এরকম নিজের ভাগ্যকে চ্যালেঞ্জ করেছে, এরকম, বুঝতে পারলে। এইবার চলে এসো সেকেন্ড প্যারাতে, কি বলেছে দেখো, দ্যাট ওয়াজ হোয়াই আই ওয়াজ কিউরিয়াস টু মিট টমাস উইলসন। তাহলে কি, টমাস উইলসনও এইরকমই কিছু করেছে, ঠিক আছে, যে তার একটা পরিস্থিতি ছিল কিন্তু সে নিজের হাতে সেটাকে নিয়ে নিয়েছে। একেই এই গল্পের লোটাস ইটার বলা হয়, যে জীবনটাকে কি তোমার উপভোগ করতে চেয়েছিল, এ পার্সন হু লিভস অ্যান আইডিয়াল কমফোর্টেবল লাইফ। আইডিয়াল মানে তোমার আইডিয়ালি অলস, ঠিক আছে, এবার ডাজেন্ট থিঙ্ক অর কেয়ার ভেরি মাচ অ্যাবাউট এনিথিং, কোনো কিছু নিয়ে ভাবে না, সেই হলো লোটাস ইটার। তাহলে বলছে যে সেই জন্যই আমি টমাস উইলসনকে দেখার জন্য কৌতূহল ছিলাম। এবার কেন কৌতূহল ছিলাম সেই সমস্ত কিছু বলবে দেখো, ইট ওয়াজ অ্যান ইন্টারেস্টিং অ্যান্ড আ বোল্ড থিং হি হ্যাড ডান। তাহলে কি বলছে, টমাস উইলসনের সম্পর্কে যে গল্পটা আমি শুনেছিলাম, তাতে আমার মনে হয়েছিল বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার, আকর্ষণীয়, ইস কি জানলে ভালো হতো, অ্যান্ড বোল্ড থিং, এবং সে জীবনের সঙ্গে এমন কিছু একটা করেছিল যেটা সাহসী জিনিস, প্রচুর সাহসিকতার পরিচয় পায় সেখানে আর কি।
অফকোর্স দি এন্ড ওয়াজ নট ইয়েট। এই দেখো এইখানে হলো, এইখানে কবি কেঁদেছে। কি বলছে দেখো, যদিও সে জীবনের যে সিদ্ধান্তটা নিয়েছিল সেটা কিন্তু এখনো শেষ হয়নি, সেটার রেজাল্ট কিন্তু এখনো হয়নি, বুঝতে পারলে? পরীক্ষা দিয়েছে বটে, রেজাল্ট বেরোয়নি, ফেল করতেও পারে। সেই জন্য বলছে যে যে কোর্সটা সে নিজের হাতে নিয়েছিল, নট ইয়েট এন্ড আর কি, ঠিক আছে? ইট ওয়াজ নট ইয়েট এন্ড, সেটা এখনো শেষ হয়নি। আনটিল দ্য এক্সপেরিমেন্ট ওয়াজ কনক্লুডেড ইট ওয়াজ ইম্পসিবল টু কল ইট সাকসেসফুল। লেখক এখানে একটা আঁচ দিয়ে দিল যে তুমি ভাগ্যকে নিজের হাতে নিয়ে নিলা বটে বাবু, কিন্তু যতক্ষণ পর্যন্ত কনক্লুড না হয়, যতক্ষণ পর্যন্ত শেষ না হচ্ছে, ঠিক আছে, যবনিকা পতন যতক্ষণ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত যে এটা সাকসেসফুল ছিল নাকি, সফল ছিল নাকি, সেটা বলা তো ইম্পসিবল, সেটা তো আমি বলতে পারবো না, তাই না? সেটা বলা অসম্ভব। বাট from what I had heard, it seemed he must be an odd sort of fellow. বুঝতে পারলে? এবার অড কোন জিনিসটা? অড হলো যেগুলো স্বাভাবিক স্বাভাবিক তার মাঝে কোনো কিছু করা মানে অস্বাভাবিক, ঠিক আছে? এখন দেখছো তুমি 100 জনের ভেতরে 90 জন 99 জন ভাগ্য যেটা দিচ্ছে সেইটাকে মেনে নিচ্ছে, সেটা তাদের লাক অনুযায়ী বলছে এটা আমার কপালে ছিল। এবার দু একটা মানুষ যারাই ভাগ্যকে চ্যালেঞ্জ করে বা তার বিরুদ্ধে যেতে চায়, মেনে না নিতে চায়, তারাই অড, তাই না? সেটাকে বলা হয় অড। তাহলে কি বলছে যে যে তোমার কোথায় গেল লাইনটা, বাট ফ্রম হোয়াট আই হ্যাড হার্ড ইট সিমড হি মাস্ট বি অ্যান অড সর্ট অফ ফেলো। কিন্তু কি সাকসেসফুল হোক না হোক, যাই হবে হোক না কেন, আমি যেটা শুনেছি তার সম্পর্কে সেটা কিন্তু থেকে বলা যায় যে সে একটা অড সর্ট অফ ফেলো, মানে ম্যান, ঠিক আছে? যে অন্যদের থেকে যে আলাদা বা অস্বাভাবিক একটা মানুষ, সেই জন্যই আমি কিউরিয়াস টু মিট টমাস উইলসন, ও উইলসনের সঙ্গে দেখা করার জন্য। তারপরে কি বলেছে দেখো, অ্যান্ড আই থট আই শুড লাইক টু নো হিম। তাহলে লাইক টুর ব্যবহার আমি আগে বলেছিলাম নাকি জানি না বাবু, তবে যত সম্ভব বলে থাকবো, লাইক টু মানে ওয়ান্ট, ঠিক আছে? ওয়ান্টের পরিবর্তে লাইক টু ব্যবহার করা হয়। ওয়ান্ট মানে চাওয়া, লাইক টু মানেও চাওয়া। তাহলে কি বলছে দেখো, আই থট আই শুড লাইক টু, তাহলে আমি ভেবেছিলাম যে আমার একবার হলেও উইলসনের সঙ্গে দেখা করা উচিত, তোমার উইলসন মশাই কেন এরকম করলো জানা উচিত। আই হ্যাড বিন টোল্ড হি ওয়াজ রিজার্ভড, তাহলে হ্যাড বিন বলেছে মানে আই হ্যাভ বিন টোল্ড বাই সামওয়ান, বাই মাই ফ্রেন্ডস, এরকম, ঠিক আছে? আমাকে বলা হয়েছিল যে সে খুব চাপা স্বভাবের, ঠিক আছে, যে খুব কথা বলে তা কিন্তু নয়, বুঝতে পারলে? এক্সট্রোভার্ট নয়, ইন্ট্রোভার্ট টাইপের হলো। বাট আই হ্যাড আ নোশন, এবার নোশন মানে কি, আমার একটা ন্যাক ছিল, একটা জানার আগ্রহ ছিল, দ্যাট উইথ পেশেন্স অ্যান্ড ট্যাক্ট, এটা হলো খুব একটা ভালো কৌশল। কি বলছে লেখক, কিন্তু আমার একটা বিশ্বাস ছিল যে আমি, মানে কেটে কেটে পড়বে, বাট আই হ্যাড এ নোশন দ্যাট, এত দূর অব্দি একবার পড়লে, ঠিক আছে, উইথ পেশেন্স অ্যান্ড ট্যাক্ট, যে আমি আমার ধৈর্য এবং কৌশলের দ্বারা, বুঝতে পারলে? মানে লেখকের মাঝে এটা বিশ্বাস ছিল যে কিভাবে ইন্ট্রোভার্ট মানুষদের সঙ্গে কথা বলতে পারা যায়, সেটা আমি পারবো, এই বিশ্বাসটা ছিল। যে তোমার ধৈর্যের সঙ্গে হোক, কৌশলের সঙ্গে হোক, ঠিক আছে? আই কুড পারসিউড হিম টু কনফাইড ইন মি। কনফাইড মানে কি? কনফাইড মানে বিশ্বাস করা, যেমন বলা হয় কনফিডেন্ট, আর মেয়েদেরকে বলা হয় কনফিডেন্টে, ঠিক আছে? মানে যাকে তুমি ক্লোজলি, খুব ক্লোজ ফ্রেন্ড, যাকে তুমি বিশ্বাস করে কোনো কিছু বলতে পারো বা যা কিছু যা ইচ্ছা তাই বলতে পারো আর কি, তাকে বলা হয় কনফিডেন্টে। তাহলে কি বলছে দেখো, তাহলে আমার বিশ্বাস ছিল যে ধৈর্যের সঙ্গে এবং কৌশলের সঙ্গে আমি তাকে মানিয়ে নেবো, যে আমার উপরে বিশ্বাস করে আমার সঙ্গে শেয়ার করতে পারেন কথা। পারসিউট মানেও তাই, ঠিক আছে, কোনো মানুষকে তোমার নিজের দিকে চালিত করা, সেটা হলো পারসিউট, তুমি যেটা চাইছো সেটা হওয়া আর কি। আই ওয়ান্টেড টু হিয়ার দ্য ফ্যাক্টস ফ্রম হিজ ওন লিপস। লেখক এবার খাঁটি মানুষ, লেখক বলছে এর ওর মুখ থেকে ওর গল্প না শুনে আমি চাইছিলাম যে আমি যেন তোমার উইলসন বাবুর মুখ থেকে গল্পগুলো শুনি, লিপস থেকে, ঠোঁট থেকে, মানে মুখ থেকে। পিপল এক্সেজারেট, লোকজন তো অতিরঞ্জিত, বেশি বেশি করে বলে, তাই না? 10 চক্রে ভগবান ভূত, মানে কেউ ধরলো, ধরে নাও বললো ভগবান, 10টা মানুষের মুখে সেই কথাটা প্রচার হতে হতে ভূতে পরিণত হবে, ভগবান ভূত হয়ে যাবে। সেই জন্য বলছে যে পিপল এক্সেজারেট, লোকজন অতিরঞ্জিত করে বলে, সাজিয়ে গুছিয়ে, বেশি করে কম করে, এরকম করে বলে। দে লাভ টু রোমান্টিসাইজ, এবং সব মানুষই খানিক রসবোধ পছন্দ করে। রোমান্টিসাইজ কোনো সেই সিম্পল জিনিসটাকে বলবে না, একদম পেঁচিয়ে সেই বিশাল ব্যাপার, জানো এগুলো সবই বোঝো, ঠিক আছে? রোমান্টিসাইজ করে। অ্যান্ড আই ওয়াজ কোয়াইট prepared to discover that his story was not nearly so singular as I had been led to believe. আহা, তাহলে কি বলছে দেখো, এবং আই ওয়াজ কোয়াইট প্রিপেয়ার টু ডিসকভার, তাহলে কি বলছে, আমি এইটা ডিসকভার করতে, ইনভেন্টার ডিসকভার দুটো শব্দ আছে,
ঠিক আছে, দুটো শব্দের পার্থক্য আছে। দেখো পারলে বলো, ঠিক আছে। তাহলে কি বলছে দেখো যে আমি এইটা ডিসকভার করতে, আবিষ্কার করতে প্রস্তুত ছিলাম যে দ্যাট হিস্টোরি ওয়াজ নট নিয়ারলি সো সিঙ্গুলার। তাহলে সো সিঙ্গুলার এখানে কি বলেছে, পজিটিভ ডিগ্রিতে লিখেছে, নট বলে তোমার সো, এটাই অ্যাকচুয়ালি ঠিক, ঠিক আছে। এটা অ্যাজ ব্যবহার করে বটে এখন, এটাতে দুটোতেই অ্যাজ বসিয়ে দেয়, কিন্তু নট থাকলে সাধারণত শোটাই লিখতে হয়, এটা ঠিক, বুঝতে পারলে। এখনও ওটাকেও ভুল ধরে না, যাই হোক, ডিগ্রির ক্লাস নয়। তাহলে কি বলছে যে আমি এটাও নিশ্চিত ছিলাম যে আমি এইটা প্রমাণ করে দেবো, আমি প্রুভ করে দেবো, ডিসকভার করে দেবো যে তার গল্পটা সিঙ্গুলার নয়। সিঙ্গুলার মানে কি? সিঙ্গুলার মানে এখানে আম, মৌলিক, ঠিক আছে। এবার মৌলিক যৌগিক অঙ্ক নয়, মৌলিক বলতে গেলে যে জিনিসটা ঠিক সেইটা হলো মৌলিক, বুঝলে। এবার কোনো একটা জিনিসের মাঝে তুমি অনেক কিছু ঢুকিয়ে দিলে, আরো কিছু সাজিয়ে বাড়িয়ে গল্পর একবারে যাকে আর কি বলা হয় গল্প, সত্যি করে তাকে সেরকম বানিয়ে দিলে সেইটা তখন আর সিঙ্গুলার থাকে না, তখন প্লুরাল হয়ে যায় নাকি। যাই হোক, তাহলে কি বলছে যে আমি এইটা বিশ্বাস করতাম যে তার গল্পটা মৌলিক নয়, মানে আমার বিশ্বাস ছিল লোকজন বাড়িয়েছে, অ্যাজ আই হ্যাড বিন লেড টু বিলিভ, ঠিক আছে, যেটা আমাকে বিশ্বাস করানো হয়েছিল। আমি তার এগেনস্টে গিয়ে এইটা ডিসকভার করতে চাইছিলাম যে তার গল্পটা অতটাও মৌলিক নয়, একটুখানি এক্সাজারেশন আছে বই কি। অ্যান্ড দিস ইমপ্রেশন ওয়াজ কনফার্মড হোয়েন অ্যাট লাস্ট আই মেড হিজ অ্যাকুয়েন্টেন্স, ঠিক আছে। অ্যান্ড দিস ইমপ্রেশন, ইমপ্রেশন মানে কি, এই প্রভাব, প্রেশন, প্রেস থেকে এসছে, ঠিক আছে। প্রেস মানে কি, ছাপ। ধরে নাও একটা ভেজা মাটি, সেখানে তুমি একটা কয়েন দিলে, কয়েনটাকে তারপরে তুলে নিলে, ওই যে একটা ছাপ, সেইটা হলো প্রেশন। সেই রকমই কোনো মানুষের যেমন পদক্ষেপ আমাদের মনে একটা ইমপ্রেশন ফেলে, বলে না আই অ্যাম ইমপ্রেসড, তার যে স্বভাব, তার আচার আচরণ টেমিনা যাই হোক না কেন, সেটা আমাদের মনে একটা ছাপ ফেলে দেয়, যেমন একটা কয়েন একটা মাটিতে ছাপ ফেলে, ভেজা মাটিতে, ঠিক আছে। অ্যান্ড দিস ইমপ্রেশন ওয়াজ কনফার্মড, এবং কি আমার মনের এই যে প্রভাবটা ছিল না, ওর প্রতি যে একটা আকর্ষণ ছিল, সেইটাও ধীরে ধীরে কনফার্মড হয়ে গেল। মানে আমি বুঝতে পারলাম যে এইবার বোধহয় উইলসনের সঙ্গে আমি কথা বলতে পারবো, এবং আমার যেটা সন্দেহ আছে সেটা আমি প্রুভ করতে পারবো, ঠিক আছে। হোয়েন অ্যাট লাস্ট আই মেড হিজ অ্যাকোয়েন্টেন্স, তাহলে মেড কেন বলেছে, পজিটিভের মতো ব্যবহার করেছে, যে আমি তার সঙ্গে যখন পরিচয় ঘটালাম, তার সঙ্গে যখন দেখা করলাম, অ্যাকোয়েন্টেড হলাম, ঠিক আছে, তখন আমি তার প্রতি যে আগ্রহ সেটা কনফার্ম হলো আমার। ইট ওয়াজ অন দ্য পিয়াজা। তাহলে পিয়াজার শব্দটা আগে আমি বলেছিলাম আগের ভিডিওটায়, দেখো পিয়াজা এই শব্দটা প্লেসের সঙ্গে অনেকটা জড়িত, তাই না? মনে হচ্ছে না শুনে, পিয়াজার প্লেস, জায়গা। এই শব্দটা অ্যাকচুয়ালি দুটো শব্দর কগনেট, দুটো শব্দ থেকে সৃষ্টি হয়েছে, ওটাকে বলা হয় কগনেট ওয়ার্ড, ঠিক আছে। একটা হলো ইংলিশ প্লেস আর স্প্যানিশ প্লাজা, এই দুটো শব্দ থেকে এসছে তোমার পেঁয়াজ। তাহলে এই শব্দটা হলো তোমার একটা ফেমিনিন নাউন পিয়াজা। এবার দুটো অর্থে ব্যবহার করা হয়, একটা হয় বিজনেস টার্মে আর একটা হয় আর্কিটেকচারের টার্মে, ঠিক আছে। একটা বলা হয় স্কোয়ার, যেটা মানে অঞ্চল, ঠিক আছে, আর বিজনেস টার্মে কী বলা হয়, মার্কেট প্লেস। এবার এত কথায় আসছি না আমি। ক্যাপ্রি বলে দেখো ইটালিতে একটা আইল্যান্ড আছে, ঠিক আছে, বুঝতে পারলে, দ্বীপ। এবার এখানে তোমার আইল্যান্ডের একটা অঞ্চল হলো এই ক্যাপ্রির একটা দেখার জায়গা, ইটালির এই দেখার জায়গা আছে ক্যাপ্রি, আরও একটা আছে যেটা আমি পরে বলবো। এবং তোমার এখানের যে অংশ, তোমার একটা মেন পার্ট, সেটা হলো পিয়াজা। এবার পিয়াজা কি, পিয়াজা একটা মার্কেট প্লেস, যেখানে না লোকজন সমায়েত হয়, বুঝতে পারলে, লোকজন দেখা তোমার জমায়েত হয়, একসঙ্গে গল্প টল্প করে, এই রকম আর কি হলো। সেইটাকে, সেই জায়গাটার নাম হলো পিয়াজা, ফেমাস জায়গা, খুব সুন্দর জায়গা, তোমরা ফোনে দেখে নিতে পারো। এবার দেখো কি বলেছে, ইট ওয়াজ অন দ্য পিয়াজা ইন ক্যাপ্রি। তাহলে ক্যাপ্রির পিয়াজাতে, অর্থাৎ ইটালির ঘটনা কিন্তু গোটা ঘটনাটা। তাহলে ক্যাপ্রির পিয়াজাতে কি ঘটলো, হোয়ার আই ওয়াজ স্পেন্ডিং দ্য মান্থ অফ অগাস্ট অ্যাট আ ফ্রেন্ডস ভিলা। তাহলে লেখক এবার বিস্তারিত বর্ণনা এলো, যে কখন কবে কোন ক্ষণে আমার সঙ্গে উইলসনে দেখা হয়েছিল সেটা বলার জন্য বর্ণনাটা দিতে লাগলো। বলছে যে একবার একদা এই সময় আমি কি ছিলাম, অগাস্ট মাসে, ঠিক আছে, আগস্টে আমি আমার বন্ধুর ভিলা, ভিলা মানে কি, উদ্যান বাটি, ভিলা মানে যেখানে গাছপালা থাকবে, বাড়িকে কেন্দ্র করে, পলিউশন নয়, গাছটা যে সমস্ত কিছু থাকে, ঠিক আছে, সেটাকে বলা হয় ভিলা। তাহলে বলছে দেখো বন্ধুর বাড়িতে গিয়েছিলাম আমি 1 মাসের জন্য, সেখানেই উইলসনের সঙ্গে ওর দেখা হয়েছে, সেটাই বলছে। অ্যান্ড আ লিটল বিফোর সানসেট, এবং যখন সূর্য তোমার অস্ত যাচ্ছিল, ঠিক আছে, সানসেট হচ্ছিল তখন, একটু আগেই আর কি, বিফোর, হোয়েন মোস্ট অফ দ্য ইনহ্যাবিট্যান্টস, যখন সেখানকার
অধিবাসী মানে মানুষগুলো আর কি, ঠিক আছে, ইনহ্যাবিটেন্ট মানে যারা বসবাস করে সেই অঞ্চলে। এবং সেখানকার বেশিরভাগ মানুষজনই নেটিভ অ্যান্ড ফরেন। এবং সে যেহেতু বললাম দেখার জায়গা, ঠিক আছে, এবার ধরে নাও ক্যাপ্রিতে গিয়েছে, পিয়াজটা ওখানেও জমায়েত হয়, দেখে আইল্যান্ডটা উপভোগ করে। এবার সব সময় ফরেনার্স থাকে কিন্তু ওই সব জায়গাগুলোতে, যেমন দার্জিলিং, সিকিম, গ্যাংটক, ওই সমস্ত জায়গাগুলোতে থাকে। এবার ঠিক সেই রকমই বলছে যে নেটিভ মানে কি, যারা বাই বার্থ ওখানকার, মানে ওই অঞ্চলের মানুষগুলো ছিল এবং বিদেশি মানুষগুলো ছিল, গ্যাদার টুগেদার টু চ্যাট উইথ দেয়ার ফ্রেন্ডস। তাহলে পিয়াজে আমি বললাম ওখানে একসঙ্গে জমায়েত হয়, তাহলে কি বলছে দেখো, একসঙ্গে সব জমায়েত হয়ে বন্ধুদের সঙ্গে গল্প করছে, চ্যাট করছে, ফোনে চ্যাট নয়, এমনি গল্প, সামনাসামনি কনভারসেশন, ইন দ্য কুল অফ দ্য ইভিনিং। এবং সূর্য অস্ত যাচ্ছে বলছে আর কি, এবং সেই যে ইভিনিং এর একটা মানে গোধূলি লগ্ন বলতে পারতো, মানে টুয়াইলাইট বললে বেশি ভালো হতো, টুইন লাইট, দুটো লাইট থাকে বলে টুয়াইলাইট বলে। এবার ঠান্ডা শীতের, শীত নয় গো, এমনি আর কি ইভিনিং, সন্ধ্যাবেলার একটা ঠান্ডা, অগাস্ট মাস তো, সেই ঠান্ডার সময় একে অপরের সঙ্গে কথা বলছে। দেয়ার ইজ আ টেরাস দ্যাট ওভারলুকস দ্য বে অফ নেফলস। তাহলে এখানে আরও একটা রেফারেন্স দরকার আমাদের, নেফেলস। নেপলস কি, এ পোর্ট অ্যান্ড ট্যুরিস্ট সেন্টার ইন তোমার ইটালির সাউথ ওয়েস্টার্ন অঞ্চলে, বুঝতে পারলে, মানে তোমার দক্ষিণ পশ্চিম দিকে একটা জায়গা আছে যেটার নাম হলো নেপলস, হলো। এবার বে মানে কি, উপসাগর বলা হয়, তাই না, এটা পোর্ট, একটা বন্দর, জাহাজ টাহাজ ওখানে থামে, এই সমস্ত কিছু হয়। আবার ট্যুরিস্ট সেন্টার, যে সমস্ত ট্যুরিস্টগুলো ওখানে গিয়ে থাকে, ওই সমস্ত দেখার জায়গা, গোটাটাই দেখার জায়গা। সেই জন্যই তো উইলসন ওখানে আছে, কেন একটা সেই খারাপ জায়গায় কি থাকবে, দেখো বলবে যে আমি একবার এখানে বেড়াতে এসেছিলাম, যেটা আমি বলেছিলাম, ঠিক আছে, অনেক বছর আগে। সেই জায়গাটা কিন্তু তোমাদের ভুলে গেলে হবে না, মানে যেটা গল্প শুরুতেই আমি বলেছিলাম। ওই তোমার আর একটু বলে দিই, তাই তো, মানে প্রথমবার ক্যাপ্রিতে যখন আসে ওর তখন 34 বছর বয়স, বুঝতে পারলে। এবার ক্যাপ্রির যে সৌন্দর্য সেটাতে ও ইমপ্রেসড হয়ে গিয়েছিল, সেই জন্য 35 বছর যখন বয়স হয়েছিল, মানে 1 বছর পরেই সে সেখানে আসে পার্মানেন্ট ভাবে। তারপরে 16 বছর কেটে গিয়েছে, ঠিক আছে, 16 বছর কেটে গিয়েছে, মানে 35 + 16, বুঝতে পারলে, 35 + 15। আর তোমার বলেছে প্রথমবার 16 বছর আগে এসছে, মানে বর্তমান বয়স হলো 50 বছর, ঠিক আছে। ও প্রথমবার এসছিল ক্যাপ্রিতে 16 বছর আগে, মানে 34, ঠিক আছে। আর দ্বিতীয়বার ক্যাপ্রিতে এসেছিল 35 বছর বয়সে, তাই না। এবার দেখো, আগের ভিডিওটা ওটা বলেছিলাম, আর বলছি না গো। এবার দেখো কি হলো, দেয়ার ইজ এ টেরাস, ঠিক আছে, সেখানে একটা টেরাস আছে। এবার টেরাস কি জিনিস, বেশ আসছি সেখান থেকে, তোমার ওই যে বে অফ নেপলস দেখা যাচ্ছে। মানে পিয়াজাটা ধরে নাও, এরকম বড় বড় প্রাচীর দেওয়া আছে চারিদিকে, ঠিক আছে, এখানে মানুষ উঠে বসে থাকে এরকম। সেই টেরাস বলতে গেলে যেমন বলা হয় ছাদ, একটা চত্বর বলা হয় না। টেরাস যেমন ভূগোলে যদি পড়ে থাকে, সেই ধাপ চাষ, সেই সমস্ত কিছু থাকে যেগুলো, সেটাও ওই টেরাসের সঙ্গে যুক্ত, ঠিক আছে। এবার এখানে লেখক কি বলতে চাইলো ভালো করে, যে সেখানে মোটামুটি একটা অঞ্চল আছে, যেমন টেরাসে বসে ব্রেকফাস্ট করে, বাড়ির যে সামনে উঠোন যাকে বলা হয়, ঠিক আছে। এবার সেখানে একটা মোটামুটি একটা উঁচু জায়গা আছে, যেখান থেকে বে অফ নেপলস দেখা যাচ্ছে, সেই তোমার বন্দরটা দেখা যাচ্ছে। অ্যান্ড ওয়েন দ্য সান সিং স্লোলি ইনটু দ্য সি, এবং সূর্য অস্ত, সেই সব জায়গায়, যেমন দার্জিলিং যাওয়া, অথচ সূর্য অস্ত দেখবা না তা হয় না, কিন্তু সূর্যোদয় সূর্যাস্ত এগুলো ভালো লাগে খুব। এবং সিং স্লোলি মানে ডুবে যাচ্ছে, মানে মনে হচ্ছে যেন সমুদ্রে মিশে যাচ্ছে সূর্যটা, আমার দূরে থেকে দেখে তাই মনে হবে আর কি, চারিদিকে নদী সমুদ্র থাকলে। দ্য আইল্যান্ড অফ ইস্টিয়া ইজ সিলুয়েটেড অ্যাগেনস্ট আ ব্লেজ অফ স্প্লেন্ডার। তাহলে এখানে কিছু শব্দ আছে যেটা তোমাদেরকে জানতে হবে। তাহলে কি বলছে দেখো, এবং সেই জায়গায় কি হলো, আইল্যান্ড অফ ইস্টিয়া, ইস্টিয়া যেটা আমি বললাম, ক্যাপ্রি একটা আইল্যান্ড এবং ইস্টিয়া একটা আইল্যান্ড, দুটোই দেখার জায়গা, ঠিক আছে। এবার দেখো ইস্টিয়াটা কি জিনিস, এটা হলো তোমার ইজ আ প্লেজেন্ট অ্যান্ড রিল্যাক্সিং আইল্যান্ড, ঠিক আছে। ওখানে গেলেই তোমার মনে হবে থাকি, আর একটু থাকি, নন্দনকাননের মতো, খুব শান্তির জায়গা এই সমস্ত জায়গাগুলো, ক্যাপ্রি বটে তোমার, আর ইস্টিয়াটাও বটে, ঠিক আছে। তাহলে মোটামুটি তোমার 47 কিমি স্কোয়ার এরকম বটে, বর্গ ক্ষেত্র ওটার, ঠিক আছে। আর এখানে কি বলতো, এটা একটা ভলকানিক আইল্যান্ড। এবার ভলকানিক আইল্যান্ড বলতে গেলে কি, যেমন বক্রেশ্বর উষ্ণ প্রস্রবণ, যদি তোমরা বীরভূমের নাম শুনেছো, ঠিক আছে, বীরভূম জানো বা চেনো, তাহলে ওখানকার বক্রেশ্বরে যেরকম আমাদের উষ্ণ প্রস্রবণ, মানে এই জায়গাটাও মিনারেল রিচ থার্মাল ওয়াটার্স, মানে জলটা গরম,
বুঝতে পারলে, STR। এবার সেই জায়গার জন্য বিখ্যাত। এবার কি বলেছে দেখো, ইজ সিলিউয়েটেড। সিলিউয়েটেড মানে কি বলতো, এইটার যদি ফোনে মানে সার্চ করো, মানে বাংলা মানেটা সার্চ করতে যেও না, এটা অ্যাকচুয়ালি দেখবে অনেক সময় আমরা প্রোফাইল পিকচার দিই, হোয়াটসঅ্যাপ হোক বা অন্য কিছু হোক, যেখানে কোনো একটা মানুষ বিকেল মানে সন্ধ্যা নামছে, সেই সময় সূর্যর কাছে, সূর্যকে হাতে করে ধরে দাঁড়িয়ে আছে এরকম মনে হয়, এবং যার ছবিটা ব্ল্যাক মনে হয়, তাই না, ব্ল্যাক স্পটের মতো মনে হয়, ছবিটা বোঝা যায় না, মানে তুমি দাঁড়িয়ে আছো, তোমার যে ছায়া, সেই কালো ছায়াটাকে বলা হয় সিলিউয়েটেড। বুঝতে পারলে? তাহলে কি বলছে যে ইজ সিলিউয়েটেড আগেনস্ট আ ব্লেজ অফ স্প্লেন্ডার। তাহলে সেই সময়ে সূর্য অস্ত যাচ্ছে এবং সূর্য অস্তের চারিদিকে যে ছায়াটা পড়ছে যে অঞ্চলে, সেই অঞ্চলটা কি হলো, সেই অঞ্চলের একটা ব্লেজ অফ স্প্লেন্ডার, চারিদিকে একটা চাকচিক্য এবং একটা জমকালো ভাব সৃষ্টি করছে। বুঝতে পারলে? সেই আইল্যান্ডের কেন্দ্র করে, মানে এইসব জিনিস ভালো করে না দেখলে ধরে নাও তুমি একটা কোথাও গিয়েছো যেখানে তুমি একটা পুকুর আছে এবং তার কাছে অঞ্চলে সূর্য অস্ত যাচ্ছে। এবার কি হবে, আস্তে 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 সেই অঞ্চলে গাছপালার বা অন্য কিছু ছায়াটা ওর উপর ছড়িয়ে যাবে, তাই না? সেটাই বলতে চাইছে, ইট ইজ অনলি দ্য মোস্ট লাভলি সাইট ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে কি বলছে দেখো, ওয়ান অফ দ্য মোস্ট সাইটস, সুপারলেটিভ ডিগ্রিতে বলেছে। তাহলে পৃথিবীতে যত সুন্দর দৃশ্য আছে তাদের মধ্যে এটা অন্যতম একটা বটে। আই ওয়াজ স্ট্যান্ডিং দেয়ার উইথ মাই ফ্রেন্ড। সেখানে আমি আমার বন্ধুর সঙ্গে দাঁড়িয়েছিলাম, সেই যে বন্ধুর ভিলাতে বেড়াতে গিয়েছিল সেই বন্ধুটার সঙ্গে দাঁড়িয়েছিল। আর কি হলো তোমার, এক সেকেন্ড, অ্যান্ড হোস্ট ওয়াচিং ইট, এবং ভিলার যে মালিক, ঠিক আছে, মানে বন্ধুটা ভাড়াতে থাকে এবং সেখানে যে মালিক সে হোস্ট, এবং হোস্টেস বলা হয় তার স্ত্রীকে, ঠিক আছে, সেও দেখছিল। হোয়েন সাডেনলি হি সেড, মানে হোস্টটা বললো আর কি, লুক দেয়ার ইজ উইলসন, ওই দেখো উইলসন। এবার উইলসন একটা তোমার ফেনোমেনন হয়ে গিয়েছে। ফেনোমেনন মানে কি, একটা বিখ্যাত ব্যক্তি সেখানকার, যে উইলসন নিজের, এবার কথার মাধ্যমে, লোকের কথার মাধ্যমে যেগুলো প্রচার হয়, যে লোকটা এরকম ভালো র্যাঙ্কে ছিল রে, চাকরি ছেড়ে দিয়েছে, এই প্রকৃতির কাছে এখানে কবে থেকে পড়ে আছে, এরকম এই লোকের মুখে এই কথাগুলো রটে যায়। সেই জন্য বলছে দেখো, লক্ষ্য করো, ওই দেখো উইলসন হোয়ার। এবার লেখক সেটা জিজ্ঞাসা করছে কোথায়, দ্য ম্যান সিটিং অন দ্য প্যারাপেট উইথ হিজ ব্যাক টু আস, হি হ্যাজ গট আ ব্লু শার্ট অন। তাহলে লেখক এখানে কি বলছে, প্যারাপেটের উপরে বসে আছে। তাহলে প্যারাপেট যেমন বলা হয় ছাদের পাঁচির, এই সমস্ত জায়গাগুলোকে বলা হয় প্যারাপেট, একটা উঁচু অংশ, ঠিক আছে। আমি যেটা বললাম তোমার পিয়াজ্জা, ওই অঞ্চলটা চারিদিকে পাঁচিরের মতো ঘেরা। তাহলে কোথাও একটা উঁচু জায়গায় উঠে বসেছিল, এবং পিছন দিক, মানে লেখকরা ওর পিছনে দাঁড়িয়ে আছে, তাই পিছনের দিকটা দেখতে পাচ্ছ, সামনের দিকটা দেখতে পাই না কিন্তু। এবার ব্লু শার্ট পরে আছে, এবং একটা ব্লু শার্ট পরে আছে, তোমার নীল রঙের একটা শার্ট। আই স অ্যান আনডিস্টিংগুইশড ব্যাক, এবং কি বললো দেখো, আনডিস্টিংগুইশড। ডিস্টিংগুইশড মানে একটা বৈশিষ্ট্যপূর্ণ, বা যাকে দেখে আরও দুবার তিনবার তাকাতে মনে হবে, ঠিক সেই রকম কিন্তু কিছু নয়। উইলসনের বয়স হয়েছে, আনডিস্টিংগুইশ সেরকম কিছু নয়, যেমন সাধারণ একটা পিছনের ভঙ্গিটা দেখতে পেলাম, পিছনের দিকটা, অ্যান্ড এ স্মল হেড অফ গ্রে হেয়ার শর্ট অ্যান্ড রাদার থিন। এবং কি বলছে দেখো, মাথার এক মাথা পাকা চুল, গ্রে হেয়ার, স্মল হেড ছোট হেড, শর্ট বেটে খাটো লোক, রাদার থিন এবং পাতলা, ঠিক আছে। আই উইশ হিউ টার্নড রাউন্ড, আই সেড। তাহলে কি বলছে, লেখকের তো আগে থেকে কৌতূহল ছিল, তাই না। এবার ঘটনাটা বলতে লাগলো যে উইলসনের সঙ্গে আমার কখন পরিচয়, গোটাটাই পাস্টের ঘটনা কিন্তু, যে এই এইরকম সময়ে পরিচয় হয়েছিল, তারপরে ওর পরিণামটা কি হলো, এই সমস্ত কিছু কথাগুলো বলছে। তাহলে লেখক এখানে কি বলছে, ইস যদি একবার পিছন ফিরে তাকাতো, মানে কি মুখটা যদি আমি দেখতে পেতাম, আই সেড হি উইল প্রেজেন্টলি। তাহলে কি বলছে, সে এখানেই আসবে, এটা কি বললো ওর বন্ধুটা বা হোস্টটা, কেউ একজন বললো, ঠিক আছে। হি উইল প্রেজেন্টলি মানে এই দিকে আসবে ও, এখন তোমার এত টেনশনের দরকার নাই আর কি। আস্ক হিম টু কাম অ্যান্ড হ্যাভ আ ড্রিঙ্ক উইথ আস অ্যাট নোরগ্যানো। বেশ, এই জায়গাটা দেখো, নোরগ্যানো নয়, এটা প্রিন্টিং মিস্টেক গো, এটা মরগ্যানো হবে, ঠিক আছে, এম হবে, MORGANO দিয়ে অ্যাপোস্ট্রফি কমা দিয়ে এস দিয়ে যে মরগ্যানোস লিখেছে আর কি। তাহলে এই জায়গাটা যেন ভুল না হয়, এটা মরগ্যানো, ঠিক আছে। এরকম দু একটা প্রিন্টিং মিস্টেক আছে, খুব অল্প, চিন্তা নাই কিছু। এবং আর একটা PDF আমি দেখলাম, ওখানে তো আবার তোমার সেই ক্যাপিটাল লেটারে যাই হোক জড়ানো হাতে লেখাগুলো থাকে আর কি, ও পড়ালে মাথায় কিছু ঢুকবে না।
এবার দেখো বলছে যে মর্গ্যানো বলে একটা জায়গা, মর্গ্যানো কি, মর্গ্যানো সেরকম কিছু না, একটা বিখ্যাত রেস্টুরেন্ট যেরকম যেখানে চাটা খাওয়া হয়, ভাত খাওয়া হয়, সেলিব্রেট করা হয়, ঠিক সেই রকম একটা বড় রেস্টুরেন্ট। ওটার নাম হলো, ইটালির একটা বিখ্যাত রেস্টুরেন্ট হলো তোমার মর্গ্যানো। তাহলে কি বলছে লেখক, যে লেখক দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বললে তো মানুষ কতক্ষণ কথা বলবে, কিন্তু যদি চাটা খাওয়া হয়, একটুখানি ড্রিঙ্ক করা হয়, তাহলে অনেক কিছু কথা বলার সময় থাকবে। সেই জন্য বলছে যে ডাকো না ওকে, আমাদের সঙ্গে ড্রিঙ্ক করবে, যাবো আমরা চা কফি খেয়ে আসবো মর্গ্যানোতে, বিলটা নয় আমিই দেবো, ঠিক আছে। এবার কি বলছে তার প্রত্যুত্তরে বলছে অলরাইট, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ডাকবো তো, দেখো চলে আসবে এরকম, ঠিক আছে। তাহলে আজকে এতটাই থাকলো, ওকে। তারপরের দিন আমরা পার্ট 3-তে আরও একটু পড়ে নেবো, আরও একটু জেনে নেবো, ওকে। কেমন লাগলো জানিও। থ্যাংক ইউ, স্টে গুড, স্টে হ্যাপি, থ্যাংক ইউ।